ফেনী একটি সীমান্তবর্তী জেলা, কিন্তু প্রভাবের দিক থেকে এটি কখনোই প্রান্তিক নয়। রাজনীতি, আন্দোলন আর প্রতিরোধের ইতিহাসে ফেনীর নাম বারবার উঠে এসেছে সাহসের প্রতীক হয়ে। এই জনপদ নেতৃত্ব দিয়েছে জাতীয় রাজনীতিতে, গড়ে তুলেছে সংগঠক, সংগ্রামী আর সিদ্ধান্তদাতা। ফেনীর মাটি জানে ভোট শুধু অধিকার নয়, এটি দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচন ফেনীর জন্য শুধু প্রতিনিধি বাছাই নয়, এটি নির্ধারণ করে দিবে সীমান্ত, নদী, কর্মসংস্থান ও নিরাপত্তা জাতীয় সংসদে কতটা গুরুত্ব পাবে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, উন্নয়ন আর জবাবদিহিতা, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে ফেনীর ভোটাররা। আর সেই উত্তরগুলো খুঁজতে আমরা পৌঁছে গেছি তাদের কাছে। কারণ সংসদের শক্তি আসে আসন থেকে, আর গণতন্ত্রের শক্তি আসে মানুষের মতামত থেকে। আজ চেক ইন পার্লামেন্টে আমি জুলহাস জুবায়ের শুনব ফেনীর কথা, যে ফেনী শুধু নিজের ভবিষ্যৎ নয়, রাষ্ট্রের সিদ্ধান্তকেও প্রভাবিত করে। স্টে টিউন, চোখ রাখুন চেক ইন পার্লামেন্টে। আমরা ফেনীতে আছি, আমরা ফেনীর মানুষের মনোভাবগুলো খোঁজার চেষ্টা করছিলাম, দেখতে চাই তারা কি মনে করে। একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? গুফরান। লুৎফর আহমেদ। লুৎফর ভাই কি ফেনীর বাসিন্দা? জি। ভোটারও ফেনীর? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আর কিছুদিনের অপেক্ষা আমরা জানি। এই নির্বাচনটা ফেনীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্ব কেন মনে হয় এত বেশি? এখন যে শৃঙ্খলায় আছি, ওদের ভবিষ্যতে যেটা ভালোর দিকে যায় ওটাই চাই। একজন ভোটার হিসাবে আপনার দৃষ্টিতে ফেনীর সবচেয়ে বড় সংকটটা কি? নদী ভাঙন, বেকারত্ব, নাকি সীমান্ত নিরাপত্তা এবং কর্মসংস্থান? বেকারত্ব এবং কি নদী ভাঙন দোনোটাই পরিপূর্ণ করার দরকার। মানে কোন জায়গাটায় নদী ভাঙনটা সবচেয়ে বেশি হচ্ছে এখন? বর্তমানে পশ্চিম পাশে একটু বেশি বেশি হচ্ছে। আপনার এই যে নির্বাচনে যে প্রার্থীরা মনোনয়ন পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আপনি কি তাদের নিয়ে সন্তুষ্ট? অবশ্যই। যারা মনোনীত হচ্ছেন সবাই আপনাদের মন মতো হচ্ছেন? না, সবাই হয় নাই। আচ্ছা, যারা হচ্ছে কিছু হয় নাই। কিছু হচ্ছে, কিছু হয় নাই। রাজনৈতিক দলগুলো হয়তো আপনার কথা শুনছে, তাদের প্রতি কি আহ্বান থাকবে? কেমন প্রার্থীর মনোনয়ন দেওয়া উচিত? নিরপেক্ষ, যেটা দল নিয়ে যেটা কাজ করে, আমাদের নিয়ে যেটা কাজ করে ওটার দরকার। এর আগে যারা নির্বাচিত ছিলেন তারা কি আপনাদের জন্য কাজ করেননি? অবশ্য করেছে, 80% আর 60% ওরকম আর কি। 80%, 60%। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভাই, একটু আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক। ফেনীর আপনার দৃষ্টি দিয়ে সবচেয়ে বড় সংকট গত 5 বছরে কি দেখেছেন? মোটামুটি রাস্তাঘাট আমি দেখেছি অনেক আগে ভালো ছিল, এখন মোটামুটি রাস্তাঘাটের জ্যাম, রাস্তাঘাটের সঙ্গে ওভারব্রিজ নাই। আর দেখা যায় যে এই বন্যা হওয়ার পরে রাস্তাঘাট, ম্যাক্সিমাম রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো এখনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া না। এবার বিভিন্ন রাজনৈতিক দল যাদের মনোনয়ন দিচ্ছেন, সেই মনোনীত প্রার্থীরা কি ভোটের বন্যার ওই সময় জনগণের পাশে ছিল? ছিল ছিল। মোটামুটি বিএমপি ছিল আর কি, দেখছি আর কি, এনসিপিও ছিল আর কি। আচ্ছা। বিএমপি আর কি ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ইয়ার ক্ষেত্রে। তারাই কি মনোনয়ন পেয়েছেন যারা পাশে ছিলেন? জি, পাইছি। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। কথাগুলো শুনছিলাম, আরো কিছু কথা শুনতে চাই, দেখি কে কি বলেন। একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা প্রথমে দর্শকদের শুনে। আমার নাম অ্যাডভোকেট মিজান রহমান সেলিম, এডিশনাল পিপি ফেনী জজকোর্ট। আপনি ফেনীর পিপি, অ্যাডিশনাল পিপি, এটা একটা আমাদের জন্য বিশাল ব্যাপার। একজন সচেতন নাগরিক হিসেবে ফেনীর ব্যাপারে যদি বলতে হয়, আপনি অন্যতম সচেতন একজন নাগরিক এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনার দৃষ্টি দিয়ে একটু জানতে চাই, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনীতে হতে যাচ্ছে, কেমন পরিস্থিতি দেখছেন? পরিস্থিতি এ পর্যন্ত ভালো আছে, মোটামুটি একটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবে আশা করি ইনশাল্লাহ। ফেনীর মানুষ এবার যোগ্য লোক, ফেনীর জনপ্রতিনিধি আমরা আশা করি নির্বাচিত করবে। এবং এ পর্যন্ত ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ভালো আছে। আশা করি আমরা যেন নির্বাচনটা সুস্থ এবং প্রিপেয়ার নিউট্রাল ম্যানারে আমরা ফেনীর মানুষ হিসেবে আশা করি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আমি একটা আইনজীবী হিসেবে আমরা এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো আছে ইনশাল্লাহ। সেক্ষেত্রে এটা নিশ্চয়ই স্বস্তিদায়ক বিষয়, যেহেতু এখন পর্যন্ত ভালো আছে। জাতীয় নির্বাচনের আগে কিন্তু একটা অস্থিরতা আমরা দেখি। নির্বাচন আসে তখন একরকম উত্তপ্ত বাক্য বিনিময় হয় প্রার্থীদের মধ্যে, কর্মীদের মধ্যেও দেখা যায় একরকমের অস্থিরতা,
কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষে পর্যন্ত তারা জড়িয়ে পড়েন। এই জায়গায় নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত। কি মনে হয়, নির্বাচন কমিশন কি এখন পর্যন্ত স্বস্তিদায়ক আচরণ করছে? এখন পর্যন্ত আছে, আজ পর্যন্ত আছে। তবে ভোটের আগে, ভোটের 2-1 দিন আগে পরিস্থিতি, বাংলাদেশে তো পরিস্থিতি অস্বাভাবিক হয়, এটাও ঠিক আছে, অতীত ইতিহাসও ঠিক আছে। তবে আশা করি এবার হবে না। সরকার যদি আন্তরিক হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার যদি ভালোভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এবার আগের থেকে গত বেশ কয়েকবারের নির্বাচন থেকে এবার নির্বাচন আসা, জনগণ এই নির্বাচনে সম্পৃক্ত তো আছে, জনগণে এটা প্রতিরোধ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা জিজ্ঞাসা আমার মাথায় খুব ঘুরপাক খাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখেছি একটা প্রলয়ঙ্কারী বন্যা ফেনীর উপর দিয়ে বয়ে গেছে। এটা অনেক বছর পরে এই বন্যাটা ফেনীতে আসলো। সেই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের কম বেশি পুরো দেশবাসীর জানা। তখন যারা জনগণের পাশে ছিলেন, রাজনৈতিক দলগুলো কি প্রার্থী হিসাবে তাদেরই মনোনীত করেছেন, নাকি আমদানিকৃত কোনো প্রার্থীও আপনারা দেখেছেন? সেটা না, আমাদের ফেনীর যেটা আছে এটা কিন্তু এখন যারা জনপ্রতিনিধি যারা এখন নির্বাচন হওয়ার জন্য, নির্বাচন করার জন্য আছে, তারা কিন্তু অতীতেও ছিল এটা। আচ্ছা। আমাদের যে ফেনী একে ছিল যে আমাদের দেশ বরেণ্য বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আর যে ফেনী 2 যেখানে আমাদের যে বিপি জয়নাল ফেনীর লোক, আর ফেনী 3 যে আব্দুল আল মিন্টু জামাতের ফখরুদ্দিন মানিকেরা ফেনীর লোক। এখানে কোনো আমদানিকৃত লোক এখানে ফেনীর কিন্তু জনপ্রতিনিধি হওয়ার জন্য আগ্রহ করে নাই। ফেনীর মানুষও তাদেরকে নির্বাচন করে নাই, কিন্তু এখানে ফেনীর লোকেরা। এটা একটা চমৎকার বিষয় যে ফেনীর মানুষ এতখানি সচেতন, তারা যেই প্রার্থীর মনোনয়ন পেয়েছেন এই বিষয়ে কিন্তু একদম স্পেসিফিক কে মনোনয়ন পাচ্ছেন। আপনার দৃষ্টি দিয়ে যেহেতু পিপি হিসাবেও দায়িত্ব পালন করছেন, ফেনীর সবচেয়ে অবহেলিত জনপদ কোন প্রান্তকে মনে হয়, যেখানে উন্নয়নের সুযোগ আছে? ফেনীর অবহেলিত জনপদ কম বেশ প্রত্যেক থানায় আছে। তবে সার্বিকভাবে আমরা সোনাগাজী থানাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। এখানে চরাঞ্চল তো, এখানে দীর্ঘ চরাঞ্চলের কারণে এখানে অনেক দুর্গম জায়গাতে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া বিগত আমলে ছিল না। আর পরশুরাম সীমান্তে কিছু জায়গা আছে যেখানে আমাদের মাদক, চোরা চালান, বিভিন্ন রকম ক্রাইম, অপরাধ জনগত লোকজন সেখানে সবসময় থাকে। যদি এবারে যদি জনপ্রতিনিধিরা তারা যদি জনগণের কাছে প্রমিস দিতে পারে যে অন্ততপক্ষে ফেনীর যে সমস্ত দুর্গম এলাকা, এই এলাকা যেন উন্নয়ন যেন করতে পারে, আর চোরাচালানের ব্যাপারে, মাদকের ব্যাপারে যেন কমিটমেন্টটা ঠিকভাবে রাখে। আর অবহেলিত রাস্তাঘাট, বিগত আমলে যে সমস্ত রাস্তাঘাট করছে 2 বছর 1 বছর পরে এটাগুলো রাস্তাগুলা সংস্কার করতে পারে না এবং খুবই নিম্নমানের কাজ করেছে, কন্ট্রাক্টররা কাজ করতেছে এবং সাধারণ মানুষ এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে নাই। আশা করি যে রাস্তাঘাট, অনেক রাস্তাগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলা যদিও করছে 6 মাস পরে রাস্তাগুলো আবার ধ্বংস হয়ে গেছে। আমরা আশা করি যে সামনে জনপ্রতিনিধিরা জানা ভালো মানের কাজগুলো যেন আদায় করতে পারে, আগের মতো যে সমস্ত ঠিকাদাররা যেন না দিতে পারে এবং সরকারের বিভিন্ন লেজুর ভিত্তিক ঠিকাদারগুলো এসে কাজ করছে। এই কারণে রাস্তাঘাট পুরো অবহেলিত এবং বন্যা যে সমস্ত রাস্তাঘাটও নষ্ট হয়ে গেছে, এই পর্যন্ত কোনো লোক এর রাস্তাঘাট করতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটা করে বললেন, ফেনীর সংকটের কথা তার কাছে স্পষ্ট। সীমান্তবর্তী মাদক এবং চোরাচালানের বিষয়টি তিনি স্পষ্ট করলেন এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানালেন যেন তারা এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে। একটু আপনার সাথে কথা বলি। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি আতিয়া সজল। পেশাগতভাবে কি করেন? পেশাগতভাবে আমি একজন গণমাধ্যম কর্মী। গণমাধ্যম কর্মী। এখানে একজন গণমাধ্যম কর্মীকে পেয়ে গেছি। সাথে কি আছে? আমার ছেলে। একজন গণমাধ্যম কর্মীকে পেয়ে গেছি। ফেনীর গণমাধ্যম কর্মীরা খুব স্বাভাবিকভাবে সচেতন হবে আমরা যে প্রসঙ্গে জানতে চাই সেই প্রসঙ্গে। তাই একটু আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একজন সাধারণ ভোটার হিসাবে, একজন গণমাধ্যম কর্মীর দৃষ্টিকোণ না, সাধারণ ভোটার হিসাবে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? সার্বিক পরিস্থিতি আমরা যেটা দেখছি আর কি, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের যেমন প্রত্যাশা সারা দেশব্যাপী, ফেনীবাসীরও প্রত্যাশা রয়েছে। আমি ফেনীবাসীর একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, এই নির্বাচন কেন্দ্রিক আমরা চাই সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক, অংশগ্রহণমূলক, এবং সাধারণ মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে কোনো ধরনের প্রাণহানি বা নাশকতা ছাড়া একটি নির্বাচন যাতে দেখতে চায়। সেই সাথে আমরা এই ভোটে যারা নির্বাচিত হবেন বা আমরা ফেনীবাসী চাচ্ছি, বিশেষ করে ফেনীতে উন্নয়নমূলক কর্মকাণ্ড দিক থেকে দীর্ঘদিন ধরে পলিটিক্যালভাবে পিছিয়ে আছে রাজনৈতিক কিছু পরিচয়ের কারণে। আমরা ওটা বলতে চাই না, তারপর বলতে চাই যে আমরা সামনে যে প্রার্থী নির্বাচিত হবে তার কাছে কয়েকটা প্রত্যাশা আছে আমাদের মেজর। এর মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে আমরা চাই ফেনীতে কোনো মেডিকেল কলেজ নেই, হাসপাতাল নেই, এটি হোক, এবং আমরা চাই যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। সেই সাথে আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত।
এটি বাংলাদেশের ফেনীর উপর দিয়ে বয়ে গিয়েছে, যেখানে বন্ধ করে দিলে কিন্তু সারা বাংলাদেশ মোটামুটি অচল হয়ে যায়। কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ রাস্তায় আমরা দেখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপল এবং আমরা যে বিসিক শিল্পনগরীর মাথায় একটা রাস্তার মোড় রয়েছে, এখানে অহরহ প্রাণহানি ঘটে। ওখানে কোনো আন্ডারপাস বা ওভারপাস নাই। এই জিনিসগুলো না থাকার কারণে এখানে কিন্তু একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কারণ হচ্ছে এই মহাসড়কের দুই পাশেই এই ফেনী মানুষের অংশগ্রহণ বা বসবাস। কিন্তু এই মহাসড়কে উঠলেই এখানে কোনো মানে স্লো যে গাড়িগুলো চলে এগুলোর জন্য আলাদা কোনো লেন নেই, যার কারণে কিন্তু প্রাণহানি ঘটে। আমরা চাই এভাবে একটা জাতীয় বা আন্তর্জাতিক মানের একটি মহাসড়ক গড়ে উঠুক, যেখানে প্রাণহানি ঘটবে না এবং আমাদের ফেনীর যে চারপাশ থেকে যে মানুষ দুইমুখী আসা যাওয়া করতে পারে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে। এই জাতীয় কাজগুলো যারা করবে, প্রতিশ্রুতি দিবে, শুধু প্রতিশ্রুতি নয়, আমরা মনে করি যে যাদেরকে দিয়ে সত্যিকারে বাস্তবায়ন সম্ভব এই ধরনের লোককেই আমরা সংসদে প্রতিনিধিত্ব করতে দেখতে চাই। সেক্ষেত্রে একটা বিষয় একটু জানতে চাই, প্রচুর সংখ্যক সাধারণ ভোটারের সাথে আমার কথা হয়েছে। এদের একাংশ বলছিলেন একটি বিশেষ রাজনৈতিক দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি লম্বা সময় এলাকায় ছিলেন না, তাদের জন্য সহায়তা করেননি। গণমাধ্যম কর্মী হিসেবে কীভাবে দেখেন পুরো বিষয়টাকে? আসলে এই বিষয়টা নিয়ে আমরাও যেটা লক্ষ্য করেছি যে দলের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এটা আসলে এই দায় যেরকম দলটিরও রয়েছে, আবার এখানকার মানুষেরও রয়েছে। আসসালামু আলাইকুম, একটু কথা বলি, কি নাম আপনার? ওয়ালাইকুম সালাম, আমি ডক্টর আনিস রহমান। ডক্টর আনিস, ফেনীর বাসিন্দা, ফেনীর ভোটার। আমি ফেনীর ভোটার। আচ্ছা, যেহেতু একজন চিকিৎসক আপনি, তাই সেই আলোকে প্রশ্ন করতে চাই। একটা জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য। এই নির্বাচনে আপনার কি মনে হয় যিনি নির্বাচিত হবেন একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে, তার কাছ থেকে আপনার চাওয়াটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ যমুনা টিভি। আমি চাই একজন চিকিৎসক হিসাবে প্রথমে আমি চাই সকল নাগরিকের সুস্বাস্থ্য যে নিশ্চিত করতে পারবে আমরা তাকেই চাই, এবং সকলের জন্য স্বাস্থ্য এই জিনিসটা সবার জন্য এনশিওর করতে হবে। স্বাস্থ্য কার্ড এবং স্বাস্থ্য কার্ডটাকে আপনাকে উন্নত করার জন্য যা যা করা দরকার যারা করবে আমরা তাদের সাথেই আছি। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই, এখানকার সাধারণ মানুষ যারা স্বাস্থ্যসেবার জন্য হাসপাতালগুলোতে যায়, তারা কতখানি স্বাস্থ্যসেবা পেয়ে সন্তুষ্ট? হ্যাঁ, আমরা ডাক্তার কমিউনিটির পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করা হচ্ছে তাদেরকে স্বাস্থ্যসেবা পূর্ণরূপে দেওয়ার জন্য, বাট কিছু ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট প্রয়োজন। আমরা জানি আমাদের কিছু ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের যে লেভেলের ডেভেলপমেন্ট হওয়া উচিত আমরা আসলে এখনও পাইনি। আরও ভালো করলে আমরা ওই লোকটাকে চাই যারা আসলে ডক্টরস কমিউনিটি উইথ আমাদের যে বিশাল জনগোষ্ঠী যাদের এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে তারাই আসুক। একটা বিরতির সময় হয়েছে, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদের সবার প্রিয় নগরী ফেনীতে। চেক ইন পার্লামেন্টের টিম সহ আরও কিছু মানুষের মন্তব্যগুলো শুনতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, তাদের ভাবনাগুলো, তাদের প্রত্যাশা এবং প্রার্থীর প্রতিশ্রুতি সব কিছু মিলিয়ে মিশিয়ে কী ভাবছেন তারা তা জানবো এই পর্যায়ে। স্টে টিউন। ভাই একটু কথা বলি আপনার সাথে, কি নাম? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম। ইব্রাহিম ভাই কি ফেনীর বাসিন্দা? জি। ভোটারও কি ফেনীর নেই? জি, ইনশাআল্লাহ। কোন আসনের ভোটার? 14 নং ওয়ার্ড। 14 নং ওয়ার্ডের। কি মনে হয় জাতীয় নির্বাচন কেমন হবে এবার? না, এটা ভালো হবে। আচ্ছা, পেশাগতভাবে কি ব্যবসা করেন? জি, ব্যবসা করি। ব্যবসায়ীদের জন্য জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের কাছে কি আহ্বান থাকবে? না, ব্যবসা যেন সঠিকভাবে ভালোভাবে করা যায়, কোনো সাদা যেন না থাকে, এগুলো আর কি ভালোভাবে দেখে, এটা আর কি। আচ্ছা, সেক্ষেত্রে এবার যাদেরকে বিভিন্ন দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিতেছে তাদের নিয়ে আপনারা সাধারণ ভোটাররা কতখানি সন্তুষ্ট? না, আমরা সন্তুষ্ট, বা যার যার ব্যক্তিগত ব্যাপার, যারা যাকে পছন্দ করবে তাকে দিবে, এটা আর কি। এবার আমাদের কোনো দ্বিমত নাই। সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে আপনার কি চাওয়া? ফেনীর কি উন্নয়ন হোক? উন্নয়ন বলতে যানজট, তারপরে আমাদের হাইওয়ে এগুলো যে ওভারব্রিজগুলো করে এগুলো আর কি, যেন যাতায়াতের অসুবিধা, লাল ফল এখানে এগুলো একটা হাইওয়ে, এখানে একটা ওভারব্রিজ, এগুলো আমাদের চাহিদা। ফেনী যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, হ্যাঁ, এখানকার যতখানি গুরুত্ব দিয়ে রাষ্ট্রের কেন্দ্র থেকে ফেনী নিয়ে ভাবার দরকার ছিল ততখানি কি ভাবে ফেনীকে নিয়ে? না, মনে হয় না, বাবা হয় না, দেখা হয় না, ওইভাবে দেখা হয় না, গুরুত্ব দিয়ে দেখা হয় না। কোন বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া উচিত? একটা লাল ফল, একটা ওভারব্রিজ দরকার, এখানে জেনুইনলি দরকার, মানে একবার কম দরকারে এটা নাই। এখানে একটা রেলগেট একটা দরকার, এখানে একটা পথেবুর একটা দরকার। এখানে অনেকগুলো মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে, ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট করে, তো এগুলো করে না সরকার, দেখে না। এর আগে যারা নির্বাচিত ছিলেন তারা কি বিষয়গুলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা দেখবেন? হ্যাঁ, বলছিল, করা হয়নি, শত সময়ের পরিপ্রেক্ষিতে হয় না আর কি, সময়ের কারণে হয় না আর কি। তাহলে আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে চাওয়া এই জিনিসগুলো, হ্যাঁ, ওভারব্রিজগুলো যেন করে, একটাই ওভারব্রিজ আর হচ্ছে রেল ক্রসিং, এগুলো দরকারে, এগুলো একটা মাস্ট বি দরকার, কারণ মানুষগুলো অ্যাক্সিডেন্ট মানে অ্যাভেলেবেল মৃত্যুবরণ করতেছে,
এগুলো দরকার। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা ফেনী সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম, ভোটারদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন। বেলাল ভাই নিশ্চয়ই ফেনীর ভোটার। জি জি জি। আচ্ছা, এই যে একটা জাতীয় নির্বাচন আসতেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কি মনে হয় ভোট কেমন হবে? ভোটটা মূলতভাবে যদি বলতাম যাই তো সাকার খেলা তো বলা এত কিছু বলা যায় না, তবে সমস্যা হলো আমাদের এই আপনার ফেনী 2 আসনে উনি 3বার এমপি হয়েছে, তাকে 70 বছরের কিন্তু কোনো দেখি নেই, যেটা বাস্তবে কথা। এত দুর্যোগ গেল তাকে কিন্তু আমরা দেখি নেই। এই যে এত বড় একটা বন্যা গেল, যাকে মনোনীত করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, তারা কি আপনাদের পাশে ছিলেন না? আমি এখনো দেখিনি তাকে, আমরা অথচ নিজে না খাইয়ে খাওয়াইছি, কিন্তু তাকে দেখিনি। হ্যাঁ, আর সর্বমোট হলো এখানে এই বিএনপিকে যারা গড়িতে উঠেছে এদের কোনো দাম নাই। যেমন আলাল ভাই আছে, যেমন বকুল ভাই আছে, এদের কোনো নাম গান দেওয়া নাই। যেমন এই যে আপনার এই যে গাজী মানিক আছে, এদের কোনো নাম গান দেওয়া নাই, কিন্তু এরা কিন্তু দলটারে গোছায়, এরা গোছায়। আর উনি 70 বছর পর্যন্ত তাকে দেখিনি, মূলত তাকে দেখাই দেয় নাই। দলের আনুগত্যের জন্য মনোনয়ন দিলেন না জনপ্রিয়তার নিরিখে মনোনয়ন দিয়েছেন, কোনটা হয়েছে? জনপ্রিয়তা আছে কিনা সেটা আমরা জানি না, আমরা কিন্তু তাকে ভোট দিব না, সেটা সরাসরি কথা। ভোট দিবেন না? না, দিব না। একজন ভোটারের সাথে এখানে কথা হচ্ছিল, যিনি বলেছেন একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী সম্বন্ধে মন্তব্য করেছেন, তাকে তারা ভোট দিতে আগ্রহী নয়, কারণ তার মন্তব্য তিনি বিগত সময়ে কখনো এখানে ছিলেন না, উপস্থিত ছিলেন না। সাধারণ ভোটাররা ওনার সাথে কি কথা বলার সুযোগ পেয়েছেন, বা উনি কি সাধারণ ভোটারদের ওনাকে কাছে? এখনো দেখি নেই। উনি এখনো আমাদের ইউনিয়ন হলো বালু ইউনিয়ন, 7 নম্বর ইউনিয়ন, কিন্তু তাকে আমরা দেখিনি এখনো। ধরেন এই মুহূর্তে যদি যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন করা যায় বা তাদের একটা পরামর্শ দেওয়া যায়, কি পরামর্শ দিবেন? কি ভালো হয়েছে রিমু আর কি, আমরা আমাদের ওনার তো মানে পরিস্থিতি তেমন আমরা ভালো দেখতেছি না। মার্কেট তো আমরা ঘুরি, আমিও দায়িত্ব আছি, কিন্তু আমরা তো তাদেরকে তার মার্কেট তো দেখতেছি না। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। একজন ভোটার কিন্তু বলছিলেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, তাকে নিয়ে তারা সন্তুষ্ট না, এবং আহ্বান হচ্ছে যেন এই বিষয়টিকে গুরুত্ব সহকারে কেন্দ্র থেকে বিবেচনা করা হয়, যেন এর একটা চমৎকার প্রতিফলন হয়। আপনাদের অন্যদের কাছ থেকে জানতে চাই, এখানে একজনের কাছ থেকে মন্তব্য শুনছিলাম, প্রার্থী মনোনয়ন নিয়ে আপনারা সন্তুষ্ট না, বিষয়টা কি এরকম? সন্তুষ্ট না আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কখনো সম্ভব না। আমরা মনে করি যে বিগত 17-20 ভিতরে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, সেজন্য আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। এটাই। জি, আপনি বলছেন? অ্যাকচুয়ালি আমরা বিগত 16 বছরের কথা যদি ভাবেন, আমরা দলমত নির্বিশেষে আমরা দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে সারা বাংলাদেশে গতকাল দেখেছেন আপনি 50 লক্ষ মানুষ, তার চেয়ে বেশি তাকে অভিনন্দন তারেক জিয়াকে রিসিভ করার জন্য এসেছে। তার নেতৃত্বে 300 আসন উপহার দিবে বাংলাদেশের মানুষ। তারেক জিয়া 68,000 গ্রামের জনপ্রিয় ব্যক্তি, 68,000 গ্রামের সারা বাংলাদেশে 5 কোটিরও বেশি সমর্থন পেয়েছে। তার আমলে ইসলাম কথা বলতে পারছে, বিচার বিভাগ কথা বলতে পারছে, সাংবাদিক কথা বলতে পারছে। গত 16 বছরে কোনো নাগরিক কথা বলতে পারে নাই, কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিককে কথা বলার সুযোগ পায় নাই। কথা বলছে আয়নাগরে চলে গেছে, কথা বলছে ঘুমিয়ে চলে গেছে। আরেকজন ভোটার আছে, একটু কথা শুনি। একজন মন্তব্য করছিলেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নিয়ে আপনারা সন্তুষ্ট না, কেন সন্তুষ্ট না? আমরা তো সন্তুষ্ট, যারাই দেবে বিএনপিতে যে পাইবে তারই সেই আমাকে দলের লোক। সন্তুষ্ট না। গত 17 বছর যে মাঠে, তারপরে যে রাজনৈতিক মাঠে বিপরীত রাজনীতিতে যে মোকাবেলা করছে, মামলা হামলা গুম নিয়ে আমরা দেখছি আলাল ভাই অনেক বিএনপির জন্য বা দলের জন্য অনেক খাটছে। কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো দিয়েছে আলাল ভাই তার নেতৃত্বে ফেনীতে বিএনপির পক্ষ থেকে ওই কাজগুলা করছে। এখন নমিনেশনের ব্যাপারে দেখতেছি আলাল ভাইকে দেয় নাই, অন্য আরেকজনকে দিচ্ছে। উনি বিগত 17 বছর ফেনীতে ছিল না, আন্দোলন সংগ্রামে ছিল না, মামলা হামলায় ছিল না। এজন্য আমরা হয়তো দল যাকে নমিনেশন দিবে তাকে আমরা বিএনপি হিসাবে ভোট দিব। কিন্তু ফেনীতে বিগত 17 বছর আলাল ভাই প্রচুর পরিমাণে রাজনৈতিকভাবে শ্রম দিয়েছে দলকে নিয়ে, এবং কি উপরে কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছে সকল নির্দেশনা আলাল ভাই মেনে চলছে আমরা দেখেছি। তাই আমরা চাইতেছি যে পুনরায় যদি রিভিউ হয় আমরা হয়তো সন্তুষ্ট। ফেনীর সবচেয়ে ভালো প্রতিনিধিত্ব ফেনী এই সদর আসনের কে করতে পারবে বলে মনে করেন? এই যে আলাল ভাই আছে, আমার বিদ্যুৎ ভাই আছে, ওনারা মানুষটা বকুল ভাই আছে, বাহার ভাই আছে,
তো ওনারা কি মানুষ না? আর উনি তিনবার এমপি হয়ে গেছে, বুদ্ধ হয়ে গেছে, এখনো এটা নিয়ে টানাগিটা কেন? একটা কথা হলো আমরা রান্নাবান্না করেছি, উনি খাবে, রান্না বাবরসি হিসাবে আমরা ওদের কাছে দেখছেন, তাই না? হ্যাঁ, তাই তো সবাই রান্নাবান্না করবে, উনি খাবে, আর আমাদের বিপদে উনি নেই। নির্বাচনের পর উনি আবার চলে যাবে ঢাকা। বিগত হ্যাঁ। 17 বছর যেরকম ঢাকা ছিল, হয়তো নির্বাচনের পর উনি আবার চলে যাবে ঢাকা। আমরা হয়তো দুঃখে সুখে তাকে নাও পাইতে পারি, উনি তো ছিল না ওই ধারণা থেকে বলতেছি, কিন্তু আলাল ভাই সুখে দুঃখে সবসময় ছিল ফেনীতে। এটা একটা গুরুত্ব সহকারে একটু আপনাদের বিবেচনা করা উচিত। এখানে সাধারণ ভোটারদের একাংশের সাথে কথা হচ্ছিল, তারা কিছুটা ক্ষুব্ধও বটে। একটি বিশেষ দল যাকে মনোনয়ন দিয়েছেন তার মনোনয়ন নিয়ে সন্তুষ্ট না, তিনি উপস্থিত ছিলেন না, আগামীতেও তিনি থাকবেন কিনা এটা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছে। আমার মতে যারা সিদ্ধান্ত প্রণেতা আছেন বিভিন্ন জায়গা থেকে, তারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। ফেনীর বাসিন্দা আপনি, তাই তো? ফেনীতে বাসা আপনার? আচ্ছা, যেহেতু ফেনীতে স্থায়ী ঠিকানা, একটা লম্বা সময় ধরে অনেকের কাছ থেকে কথা হচ্ছিল, তারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কি মনে হয় ফেনীর জন্য কেমন প্রার্থী দরকার? আমাদের আসলে এমন প্রার্থী দরকার যিনি আমাদের এই ফেনীর উন্নয়নে সুখে দুঃখে পাশে থাকবে এবং সব কিছু দেখভাল করতে পারবে, যেটা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ফেনীতে সবচেয়ে যেটা সবার আকাঙ্ক্ষা, সেটা আমারও আকাঙ্ক্ষা। ফেনীতে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট কি কাজটা ফেনীতে করা দরকার? ফেনীতে সংকট তো অবশ্যই মেডিকেল কলেজের কথা তো আছেই, বিশ্ববিদ্যালয়ের কথা আছে, এটা আমার দাবি থাকবে। আর অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, তারপর হচ্ছে এই যে যানবাহন, এগুলো বিষয়গুলো আসলে দেখভাল করাটা জরুরি। যেহেতু আমাদের ফেনীতে আপনি জানেন যে রেমিটেন্স যোদ্ধাটা বেশি, অনেক অর্থ কিন্তু আমাদের ফেনীর থ্রুতে দেশের একটা ভাণ্ডারে যোগ হয়, তো এটা আমাদের অবশ্যই একটা দাবি থাকবে। সেক্ষেত্রে আপনি একজন তরুণ ভোটার, হয়তো প্রথমবারের মতোই ভোট দিবেন, আপনার মতো এরকম অসংখ্য তরুণ প্রথমবারের মতো ভোট দিবে ফেনীতে, তাদের প্রতি কি আহ্বান থাকবে? অবশ্যই তারা জেনে বুঝে একজনকে ভোট দেবে যিনি আমাদের জন্য কাজ করবে, এবং এটা মানে আমার কি সকল তরুণদের একটা আকাঙ্ক্ষা। ধন্যবাদ আপনাকে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর, ফেনীর বাসিন্দা আপনি, একই সাথে ফেনীর ভোটারও। একটু আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই, এই নগরীতে আপনারা যারাই বসবাস করেন, নগরীর প্রতি একটা ভিন্ন রকম ভালোবাসা প্রেম আপনাদের আছে, সেই বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেনীতে কেমন হবে? নির্বাচন তো ঘোষণা করছে, যদি নির্বাচন আল্লাহর রহমতে হয় তাহলে আমরা মনে করি অতীতের সরকার আমলে যা ঘটছে নির্বাচন নিয়ে সেই ধরনের কিছু ঘটবে না। ইনশাল্লাহ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এবং যে 17 বছর যাদের বয়স এখন 18-19 বছরে, তারা জীবনে প্রথম ভোট দিবে। এতে করে আমার মনে হয় এবার নির্বাচনটা জনসম্পৃক্ত মতো নির্বাচন হবে, যেখানে জনগণ ভোট দিতে পারবে না, আমার বিশ্বাস। কারণ এখন তো কোনো ফেসিস সরকার ক্ষমতা নেই যে প্রশাসনকে ব্যবহার করে নিজেদের মতো করে প্রশাসনকে সাজিয়ে গুছিয়ে নির্বাচন কমিশনকে ব্যবহার করে নিয়ে যাবে। এখন তো সবার আশার আলো হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কোথাও কোনো হস্তক্ষেপ করবে না, জনগণ তার নিজস্ব মতামত ব্যক্ত করিয়ে যাকে খুশি তাকে ভোট দিবে। সেক্ষেত্রে একটু জানতে চাই, ফেনীর শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির একটা ঐতিহ্য রয়েছে, কি মনে হয় আগামীতে এই ধারাবাহিকতা রক্ষা করতে গেলে প্রার্থীর কাছে আপনাদের চাওয়া কি থাকবে? ফেনীতে ইতিমধ্যে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে অনেক যোগ্য প্রার্থীও আছে, আর সবাই যোগ্য, যার যার অবস্থান থেকে সে গুণান্বিত। তো এদের মধ্যে আমাদের অনেকেরও অনেক রকম চয়েস আছে, প্রার্থীর দিক দিয়ে যারা আছে তারা এদের মধ্যে অনেক গ্রহণযোগ্য ব্যক্তিও আছে, যারা অতীতে বারবার এমপি হয়েছেন। এখনও আমার মনে হয় জনগণের ভোটে হয়তো উনি এমপি হবে। তো আমার যেটা আশাবাদী যেটা ফেনীতে এই মুহূর্তে যেটা খুবই প্রয়োজন, বাংলাদেশের 9 টাউন যেটাকে মডেল টাউন বলে, সেখানে ফেনী একটা। সেক্ষেত্রে ফেনীর জীবন মানকে আরও উন্নত করতে হলে এখানে একটা মেডিকেল কলেজ অবশ্যই দরকার, আর একটা বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ফেনীতে আরও অনেক কিছুই প্রয়োজন, তবে আপাতত দৃষ্টিতে আমার মনে হয় নতুন গভর্নমেন্ট যারা আসবে বা ফেনীর যিনি এমপি হবেন তার কাছে আমার এবং ফেনীবাসীরও সবাই একমত হবে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করার জন্য। সেক্ষেত্রে একজন প্রার্থীকে যখন আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন, কোন বিষয়টাকে মাথায় রাখবেন? কি থাকলে তাকে ভোট দেবেন না, বা কি থাকলে ভোটটা দিবেন? তার সততা, নিষ্ঠা, তার মধ্যে দুদক কর্তৃক কোনো অভিযোগ নাই, বা অতীতে এমপি থাকাকালীনও বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে এই যদি কোনো অভিযোগ না থাকে, বা এই অনেক এমপিও তো বারবার এই দেশে হয়েছে বিভিন্ন সরকার আমলে, দেখা গেছে যে স্যান্ডেল ফাঁয়ে দিয়ে রাস্তা হাঁটতো, তার বাড়ি গাড়ি 1000 কোটি টাকার মালিক। তা আমাদের বিবেচনায় ফেনীতে এখন যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে এই ধরনের লুটফাটকারী কোনো প্রার্থী আমরা দেখতেছি না।
তো সেই কারণে আবার যারা প্রার্থী হয়েছে আমার 6 জন, যে আমি একজনকে ভোট দেবো, আরেকজন 6 জন আরেকজন ভোট দিবে। তবে প্রার্থীদের মধ্যে আমি কোনো দুর্নীতিবাজ প্রার্থী ফেনীতে 2 নম্বরে, ফেনী 2-এ যারা দাঁড়াইছেন, যিনি বারবার এমপি হয়েছেন বিপি জালাল সাহেব, তিনি হইতেন নিষ্কণ্টক একজন এমপি। তিনি বিএনপি গভর্নমেন্টের গত আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে উনি 2008 সালে থেকে 14 সালে এমপি ছিলেন। দুদক কর্তৃক যে অনুসন্ধান চালাইছে ওনাকে দুদক সার্টিফিকেট দিয়েছে যে ওনার থেকে কোনো দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। তো সেই এছাড়া আরও যারা প্রার্থী আছে তারা তো এমপি হনে নাই, তাদেরও দুর্নীতি, আমি যত তাদেরই ব্যক্তিগত চিনি, তারা সবাই সৎ মানুষ। এমন কোনো হয়তো দল ছোট হইতে পারে বা দলের ভোট কম হইতে পারে, সেই দিক থেকে হয়তো কে হবে জানি না, তবে যারা দাঁড়িয়েছে তারা সবাই ভালো। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, অতীত অভিজ্ঞতা নাকি তরুণ মুখ, তরুণ নেতৃত্ব, কোনটা বেশি আপনি পছন্দ করেন? ফেনীতে এই মুহূর্তে তরুণ বলতে আপনি যারা প্রার্থী হয়েছে, তরুণরা যদি মনে করে তরুণকে ভোট দিবে, সেই ক্ষেত্রে তরুণ প্রার্থীও আছে। আর ওনার গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, একজন ফোকাসের লোক, যাকে দেখলে মোটামুটি মানুষ পছন্দ করে, সেদিক থেকে শুধু তরুণ চিন্তা করলে হবে না। এই যে মুরব্বী হলে যে সে সবার কাছে গ্রহণযোগ্য বা তরুণদের মনের আকাঙ্ক্ষা মিটাতে পারে না, তা নয়। আর এর সাথে আমাদের আয়োজনে একটা ছোট বিরতির সময় হয়েছে, যে বিষয়টা বলতেই হয়, ফেনীর ভোটাররা ফেনী নিয়ে প্রচণ্ড আবেগী, প্রচণ্ড সচেতন। তারা জানেন তারা কি চান এবং তারা জানেন ঠিক কোন মতামতের প্রেক্ষিতে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। স্টে টিউন, এরকম আরও মন্তব্য শুনতে চাই ছোট্ট একটা বিরতির ওপারে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর অন্যতম ব্যস্ততম একটি পয়েন্ট, যাকে মহিপাল মোড় হিসাবে সবাই চিনেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই প্রান্তে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন আসেন, পার হয়ে যান, ফেনীতে প্রবেশ করেন, ফেনী থেকে বেরিয়ে যান। তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের চাওয়াগুলো, তাদের প্রত্যাশাগুলো এবং প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা তারা কতটা চমৎকারভাবে গ্রহণ করছেন, সেই প্রশ্নের উত্তরগুলো। স্টে টিউন। একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাবিল চৌধুরী। কি প্রত্যাশায় নির্বাচন থেকে? আমার তো প্রত্যাশা হচ্ছে যে ভালো, দেশটা একটু ভালোর দিকে যাক, উন্নতর দিকে যাক, মানে আমি এটাই দোয়া করি এবং এটাই কাম্য আর কি আমার সরকারের কাছে। ফেনীতে কত বছর আছেন? আমি 2-3 মাস আছি। 2-3 মাস। আপনার দৃষ্টি দিয়ে ফেনীতে গত 2-3 মাসে আপনি সবচেয়ে বড় সংকটটা কি দেখেছেন, যেটা হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের কাছে এখানকার বাসিন্দা হিসেবে মানে প্রত্যাশা থাকবে যে তারা এটা পরিবর্তন করবেন? যে কর্মসংস্থানটা খুব জরুরি, কারণ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে। আর আমি সরকারের কাছে একটাই অনুরোধ জানাবো যে সরকার যেন ভালো ইন্ডাস্ট্রি দেয় এবং বাইরের কান্ট্রিগুলোর সাথে দেখুক, যেমন আছে আপনার ওই সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, এরা কিভাবে মানে আগাচ্ছে, ওগুলো দেখে আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে। আর আরেকটা বিষয়, আমাদের শিক্ষার মানটা আমার চোখে ভালো লাগতেছে না। একটু কারিগরি শিক্ষার মানে হাতে কলমে যে শিক্ষাগুলো আছে ওগুলো যদি হয় তাহলে আমাদের মনে হয় অনেক ভালো হবে। মুরবি, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন, ফেনীর ভোটার নিয়ে আননে? ফেনীর 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ডের ভোটার। এই যে একটা জাতীয় নির্বাচন আসতেছে, কি মনে হয় নির্বাচন কেমন হবে? আলহামদুলিল্লাহ এবার নির্বাচন সুস্থ নির্বাচন হবে, নির্বাচন হবে। বিগত সময়ে যেই প্রার্থীরা নির্বাচিত ছিলেন ফেনীর জন্য কি যথেষ্ট পরিমাণ কাজ করেছে? হ্যাঁ, যে যতটুকু পারছি এতটুকু করছে, সবার মন মতো হিসাবে করছি। আমরা তো এগুলো সাধারণ পাবলিক, তো আমরা এগুলো কেউ ব্যাস করলেও কিছু করার নাই, কম করলেও আমরা কিছু করার না। আমরা কি কথা কই আনের লগে? কি নাম আনের? আমার নাম হইলো আবু তাহের। আবু তাহের। ব্যবসা করেন কত বছর? ব্যবসা 50 বছরের মতো করি। 50 বছর ব্যবসা করেন? ফেনীতেই ব্যবসা করেন? জি। আচ্ছা, সেক্ষেত্রে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, একটা জাতীয় নির্বাচন আসতেছে সামনে, এই নির্বাচন কি মনে হয় কেমন হবে? নির্বাচন জনগণ লই কথা আর জনগণ এবারই যারা সমর্থন করে সেই প্রার্থী হিসাবে যাদেরকে বিভিন্ন দল মনোনীত করছে, হ্যাঁ, আপনাদের সাথে গণসংযোগ করতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে আসতেছে, মন মতো হয়েছে প্রার্থী? যে প্রার্থী মন মতো হয়েছে। জি। ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কোন বিষয়টারে গুরুত্ব দিবেন? কি প্রত্যাশা আপনার প্রার্থীর কাছে? কি উন্নয়ন করবে? যানজট কমাবে নাকি আপনাদের জন্য একটা পাকা ব্যবস্থা করবে, কোনটা চান? এটা ভোট দেওয়া সময় দেখা যায় আর কি অবস্থা হয় তখন তো। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার নাম ইউসুফ। এই যে একটা জাতীয় নির্বাচন আসতেছে, হ্যাঁ, সবাই ভোট দিবে, এই সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
প্রার্থী যারা রাখবে তাদের প্রতি আপনাদের মতামত কত শতাংশ যাবে? যারা নিয়ন্ত্রণে রাখবো আমাদের প্রতি দৃষ্টি রাখবো হেকর প্রতি যাইবো, 16 আনাইতে 16 আনাই যাইবো, আর না রাখলে তো যাইতো না, কেয়ার মুই যাইতো না, জায়গাতে মুছে যাবো। কি নাম? মিলন। কি মনে হয় ভোট কেমন হবে? ভোট ইনশাল্লাহ আপনার দানের শেষ। যেই প্রার্থীর মনোনয়ন হয়েছে, প্রার্থীর মনোনয়ন নিয়ে খুশি কিনা? খাইবেন না খেয়ে দানের শেষ। একের পুরো মাছ বাজারের দা আছে একটা আমলিক, খালি আমার কাকুরি দিকেছি না, আমার কাকুই আছে আমলিক, আর সব বিম্পি। ভোটার যিনি আছেন চমৎকারভাবে আনামেন, তিনি তার মতো করে মন্তব্য করে দিয়েছেন যে কি হবে কি চলবে। এখানে আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। ফেনীর মাছবাজারে আছি এই মুহূর্তে, এখানে যারা আছেন একটু কথা বলি। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ খোকন। খোকন ভাই, একটা জাতীয় নির্বাচন আসতেছে, প্রার্থীর কাছে কি চাওয়া আছে? আমাদের তো চাওয়া আছে যে আমাদের বাজারে যে অবস্থা, আমরা এটা একটা পরিবর্তন চাই আমরা। আর আপনার দেশের উন্নয়ন যারা করবে তারা যেন নির্বাচিত হয়ে আসে, আমাদের এটাই প্রত্যাশা। ভাই একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? মোহাম্মদ লিটন। লিটন ভাই কি ফেনীর বাসিন্দা? জি। ভোটারও ফেনীর? জি। আচ্ছা, এই যে একটা জাতীয় নির্বাচন আসতেছে, অনেক দল থেকে অনেক প্রার্থী মনোনয়ন পাইতেছে, তাদের কাছে কি চাওয়া আপনাদের? আমাদের চাওয়া হয়েছে দেখি আপনার এই যে মানে ভালোভাবে মানে দেশটা চলক বা ভালোভাবে মানে ইয়া করক, মানে এটাই। একটা জাতীয় নির্বাচন আসতেছে, এই জাতীয় নির্বাচনের প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা হলো আমাদের এখানে প্রার্থী যেটা ভালো হয় আমরা ওইটারে দেখি, ওটার দ্রব্য মূল্য দাম একটু কমায় দিলে একটু ভালো হয় আর। আচ্ছা, আমি বাজারে ঘুরতেছিলাম, প্রত্যেকটা দোকানে যথেষ্ট পরিমাণে পণ্য আছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম। কারণ কি? জিনিসপত্রের দাম কি অনেক বেশি? অনেক বেশি। সবজি কিনতে যান, মাছ কিনতে যান, গরু গোস্ত 900 টাকা কেজি, মুরগোস্ত আরো মুরগোস্ত বেঁধে 700-800 মুরগোস্ত। সেক্ষেত্রে প্রার্থী যারা বিগত সময়ে ছিলেন তারা কি দ্রব্যমূল্যের প্রতি সংবেদনশীল ছিলেন, সচেতন ছিলেন? ঠিক আছে, আগে একটু কমছে, এখন হঠাৎ সরকার থাকলে না একটা না একটা করতো, সরকার থাকলে না একটা করতো, আর সরকারও তো নাই, কারে নিয়ে করবে। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসমাইল। ফেনীর ভোটার আপনি? জি, আমি ফেনীর ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর অল্প কিছু দিনের অপেক্ষা মাত্র। যারা এখান থেকে নির্বাচিত হবেন কিংবা প্রার্থী হিসাবে বিভিন্ন দল যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের নিয়ে কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো, সবাই ভালো। তবে এই ব্যাপারে আমরা কিন্তু জামাতের ভোটার। আচ্ছা, সেক্ষেত্রে যিনি নির্বাচিত হবেন তার কাছে চাওয়া কি? তার কাছে চাওয়া হলো যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, চাঁদাবাজি যেন না হয়, চাঁদাবাজি মুক্ত একটা সন্ত্রাস মুক্ত একটা দেশ চাই আমরা। ফেনীতে মূল সমস্যাটা কি দেখেন এই মুহূর্তে? জনসাধারণের জীবনে সবচেয়ে বড় সংকটটা কোথায়? আমাদের ফেনীতে বড় সমস্যা হলো আসলে চাঁদাবাজি যেভাবে চলতেছে, আমরা এগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলতে চাই যে এরা যা চাঁদাবাজ মুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, আমরা সুন্দর সুশীল সমাজ চাই। এটা হলো যে আমাদের মেন লক্ষ্য আর কি। ফেনীর ভোটাররা কিন্তু একদম স্পষ্ট এই জন্য, যিনি জাতীয়তাবাদী দলের সমর্থক তিনি স্পষ্ট বলছেন কাকে ভোট দিবেন, যিনি জামাত ইসলাম বাংলাদেশের সমর্থক তিনি বলছেন কাকে ভোট দিবেন, এবং ভিন্ন মতের আরও অনেককে দেখছি যারা বলছেন আমি সাবেক সময় এই রাজনৈতিক দলের অনুসারী ছিলাম কিংবা ভক্ত ছিলাম, এবার কি করব জানি না। এই যে চমৎকার হারমোনি ফেনীর, এটা কিন্তু সত্যিকার অর্থেই আশা জাগা নিয়ে। পরবর্তী দিকে যেতে চাই, কথাগুলো শুনতে চাই। জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচন থেকে আপনার কি চাওয়া? নির্বাচনে চাওয়া মনে করেন আপনার রোড ঘাট, এই কালভেট, পানির উন্নয়নে এটা মানে এটা চাওয়া। আগে তো ভোট দিয়েছেন, এবারও ভোট দিবেন, কি পরিবর্তন আপনি চান? পরিবর্তন চাই এখন মনে করেন এই মানে বর্তমানে এখন যে ইয়া হবে সম্ভাবনা বেশি। তার কাছে কি চান, কি করুক? চাই রোড ঘাটে তো আর কি, আমরা রোডঘাট ছাড়া কিছু চাওয়ার নাই। আপনার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। আমরা মোহাম্মদ ইউনুস সাহেবকে এখানে পেয়ে গেছি। ফেনীর ভোটার? জি, ফেনীর ভোটার। এই যে মনে করেন একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচন থেকে আপনার চাওয়া কি? এই নির্বাচন চাওয়া যায় সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই যেন ভোট দিতে পারে। আচ্ছা, ভোটের আগে যে বিষয়টা দেখা যায়, জননিরাপত্তা নিয়ে আমরা একটা শঙ্কায় ভুগি, না ভয় থাকে পরিবেশ কি হবে, দাঙ্গা হাঙ্গামা হবে কিনা, এবং এই একটা জায়গায় নির্বাচন কমিশনের একটা গুরু দায়িত্ব পালন করতে হয়। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত আচরণ নিয়ে কতখানি সন্তুষ্ট আপনি? এখন তো ওনার আচরণ খুব সন্তুষ্টজনক, বাকি আল্লাহর হাতে। একজনকে পেয়েছি যিনি মোটামুটি সড়কের
শৃঙ্খলার দায়িত্বরত রয়েছেন ট্রাফিক ইনচার্জ মূলত ফেনী মহিপালের ব্যস্ততম একটি পয়েন্ট ফেনী মহিপাল। জি, একটা জাতীয় নির্বাচন আসছে, প্রচুর মানুষ ফেনীতে প্রতিদিন আসে, প্রচুর মানুষ ফেনীতে প্রতিদিন যায়। আপনাদের তরফ থেকে আপনারা সর্বোচ্চটা করেন এই ব্যাপারে স্বীকার করতে চাই। ট্রাফিক ব্যবস্থা বাংলাদেশের সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ করার চেষ্টা করে। জনপ্রতিনিধিদের কাছে কি আহ্বান থাকবেন? তারা কর্মী সমর্থক এবং তাদের যারা ভোট দিবেন তাদের কি জানিয়ে সচেতন করবেন? জি, আমি ধন্যবাদ দিতে চাই মহিপাল যারা মহাসড়ক ব্যবহার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বলতে চাই জনপ্রতিনিধিদের কাছে আমার প্রত্যাশা থাকবে এইটা, ভোটারদের কাছে তারা যেন সুশৃঙ্খলভাবে আইন মেনে চলেন এবং সড়কে যান চলাচলের ক্ষেত্রে পুলিশকে যাতে সহায়তা করেন এবং আইন প্রয়োগের পর বিশেষ করে নির্বাচনের যারা প্রতিনিধি আছেন তারা যথাযথভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আমার এই প্রত্যাশা। আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান। প্রকৌশলী, ফেনীর বাসিন্দা, ফেনীর ভোটার? বাসিন্দা, জি। কোন আসনের ফেনী? আমি ফেনী 2 আসনের ভোট। ফেনী সদরের ভোটার। এবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিভিন্ন দল থেকে, সেই প্রার্থী নিয়ে আপনারা কতখানি সন্তুষ্ট? এখন পর্যন্ত যারা দিয়েছে আমি আশা করি তারা 24-এর গণ অভ্যুত্থানের পরে যে চাহিদা আকাঙ্ক্ষা আমাদের তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি সে আবু সাঈদের সেই বীরমুগ্ধ এবং ওসমান হাদির বাংলাদেশে তারা বিনির্মাণে তারা ভূমিকা রাখতে পারবেন। তারা যদি তা না রাখতে পারেন আমাদের আর বাংলাদেশে কোনো হোপ নেই। সেক্ষেত্রে একজন তরুণ ভোটার হিসাবে আপনি নিজে হয়তো এটা দ্বিতীয় বা তৃতীয়বারের মতো ভোট দিবেন, আমি জানি না আগে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন কিনা। আপনার মতো যারা তরুণরা রয়েছে তাদের প্রতি কি আহ্বান থাকবে? আমার মতো তারা তরুণ ভোটার আছে যারা প্রথম ভোটার। আমিও গত 17 বছর একবারও ভোট দিতে পারিনি, 2বার ভোট দিতে গিয়ে যে আমার ভোট হয়ে গেছে। তা আমরা আশা করি যে আমাদের যে জিনিস মাথায় নিয়ে আমাদের 5ই আগস্ট ঘটেছে, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা করবে, আমরা সবাই ভোটে অংশগ্রহণ করব এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই অংশগ্রহণ করে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আসলে আমাদের সাধারণ জনগণের চাওয়া হচ্ছে আপনার সুষ্ঠু ভোট এবং ভোটের পরে আমাদের যে সাধারণত দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি বদ্ধ হয়, এটাই আমাদের চাওয়া। আমরা জানি একটা জাতীয় সংসদ নির্বাচন আসছে, 13শ জাতীয় সংসদ নির্বাচন। কেমন প্রার্থী চান ফেনী থেকে? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে আমাদের জন্য কাজ করবে, উন্নয়ন, তাকে আমরা ভোট দিব। আচ্ছা, সেক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ ভোটাররা কোন বিষয়টাকে বিবেচনায় রাখছেন বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি এবারটা একটু ব্যতিক্রম হবে, যার চয়েস বা সে ভোট দিবে, তো আমার বলার মতো কিছু নেই। বিগত একটা লম্বা সময় ফেনীর যে উন্নয়নের ধারাবাহিকতা কিংবা ফেনীতে যেই প্রয়োজনগুলো আপনারা দেখেছেন, সেই প্রয়োজনগুলো নিবারিত হয়েছে কিনা? সেটা তো আসলে আমরা শুধু শুনতেছি কিন্তু কিছু হয় নাই। আচ্ছা, জানি না ভবিষ্যতে হয় কিনা, আশা করি ইনশাল্লাহ হবে, কিছুটা ব্যতিক্রম হবে। ফেনীর একটা সংকট কিন্তু আছে, যেটা সবাই একযোগে বলেছে, যে ফেনীর নদী ভাঙনের একটা বিষয় এবং নদী ব্যবস্থাপনা নিয়ে ফেনীতে বিগত সময়ে নজর দেওয়া হয়নি। কি মনে হয় আগামীতে যিনি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তিনি কি গুরুত্ব দিবেন? ইনশাল্লাহ হবে। হবে। আমাদের এটা অনেক দিন চাহিদা, অনেক দিনে আসা, আমাদের নদী ভাঙ্গন নিয়ে আমরা অনেক কষ্টে আছি, আশা করি এটা পূরণ করবে আমাদের বিশ্বাস। এমন অনেক প্রার্থীকে মনোনীত হতে দেখেছেন বা দলীয় প্রার্থী হিসেবে দেখেছেন যারা একটা লম্বা সময় ফেনীতে অনুপস্থিত ছিল। আপনারা কি চান, স্থানীয় প্রতিনিধি নাকি এরকম যারা অনুপস্থিত থাকে কিন্তু তাদেরকে, কোনটা আপনাদের কাছে অগ্রাধিকার? স্থানীয় প্রতিনিধি আর যারা বাইরে থেকে আসি প্রতিনিধিত্ব করতে চান, এখানে কোনো যিনি যোগ্য ব্যক্তি ওনাকে ভোট দেবে। প্রার্থীদের কাছে সাধারণ ভোটার হিসাবে আপনার কি চাওয়া? অনুকূল পরিবেশ থাকলে ভোটার অধিকার প্রয়োগের, তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে। যদি ওরকম পরিবেশ না থাকে, রিসেন্টলি আমরা এই কয়েকদিন ইন্টেরিয়াল গভর্নমেন্টের যে পরিবেশ দেখেছি, ওরকম যদি থাকে কোনো ভদ্রলোক ভোট কেন্দ্রে যাবে না, দূর থেকে সালাম দিবে, ভাই ভোট আমরা নাই তোমার পাশে। ধন্যবাদ আপনাকে, অসাধারণ বলেছেন আপনি। একটা বিষয় বলতেই হয়, ফেনীর মানুষ খুব সচেতন, এটা নিয়ে আর খুব বেশি বিতর্কের কিছু নেই। তারা সচেতনভাবে তাদের মতো করে তাদের কথাগুলো বলছিলেন এবং সরকারের সমালোচনা করতেও কিন্তু তারা একবার ভাবেননি, কারণ তারা বিশ্বাস করেন রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং সেই জনগণ আলটিমেটলি সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের জন্য কি গুরুত্বপূর্ণ, কি করা উচিত, কি বর্জনীয়। নাগরিকরা যেরকম সচেতন ফেনীর, সমগ্র বাংলাদেশ যদি এভাবে সচেতনতা দেখাতে পারে, তাহলে এবার 13শ জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে অসাধারণ কিছু একটা অপেক্ষা করছে, অন্তত ফেনীর ক্ষেত্রে তো অসাধারণ কিছু অপেক্ষা করছে। আরও একটু কথা বলতে চাই, কি চান আপনি এই নির্বাচন থেকে? এই নির্বাচনে আমরা চাই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একজন ভালো মানুষ যে যোগ্য তাকে যেন
এই নির্বাচনে ভোট দেওয়া হয়, কোনো মার্কা দেখে কোনো ভোট দেওয়া না। আজ পুরো ফেনীতে আমার কথা বলবার সুযোগ হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। আমাদের ফেনীর যে সহকর্মী রয়েছে, ফেনীর যে জেলা প্রতিনিধি আরিফের কাছ থেকে আমি এই পর্যায়ে একটু জানতে চাই, আরিফ দৃষ্টি দিয়ে কি দেখছে, যেহেতু গণমাধ্যম কর্মী হিসাবে প্রার্থীদের খুব কাছ থেকে প্রচারণা আরিফ দেখবার একটা সুযোগ পাচ্ছি, এবং সেই সাথে ভোটারদের খুব কাছে আরিফ আমাদের যাওয়ার সুযোগ হয়। একজন গণমাধ্যম কর্মীর একটা মূল্যায়ন শুনবো, পুরো ফেনীর সার্বিক চিত্রটা কি, ফেনী 1, 2, 3 মিলিয়ে? ফেনীতে 3টি সংসদীয় আসন রয়েছে। ফেনী 2 আসনে যখনই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রার্থী ঘোষণা করার পর হচ্ছে যে এখানে বিএনপির মধ্যে একটি দ্বিমত রয়েছে। সে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তার যারা অন্যান্য যারা প্রার্থী যারা হচ্ছে যে বিএনপির এই আসন থেকে সংসদ নির্বাচনে যারা প্রার্থী হতে চেয়েছেন, যারা মনোনয়ন পাননি, তারা আসলে তার সাথে বিদ্রোহ করেছে। বিদ্রোহ করার কারণে আমরা এখন পর্যন্ত সেই বিদ্রোহের কিন্তু বিদ্রোহ যেটি করেছে সেটি কিন্তু নিরসন হতে কিন্তু দেখিনি। যদি এই নিরসনটা যদি না হয় তাহলে এখানে প্রেক্ষাপট বা আসলে এখানে ফলাফল একটা ভিন্ন কিছু হতে পারে। অসংখ্য ধন্যবাদ আরিফ। দর্শক, এতটুকুই শুধু আপনাদের বলতে চাই, আমরা ফেনীর চিত্র আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি, এবং সাধারণ ভোটারের চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং প্রার্থীর যে প্রতিশ্রুতি তার বিপরীতে দাঁড়িয়ে একজন গণমাধ্যম কর্মীর চোখে যে বিশ্লেষণ সেটাও আপনাদের জানাবার চেষ্টা করেছি। আসলে ফলাফল আলটিমেটলি অপেক্ষা করতে হবে আমাদের ভোটের গণনা পর্যন্ত, কিন্তু তার আগে সম্ভাব্য যে হিসেব নিকাশ আমরা আমাদের মতো করে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করলাম। বাকি সিদ্ধান্ত আপনাদের, কি হবে কি হতে যাচ্ছে। তবে কথা বলা অব্যাহত রাখতে হবে, কারণ আপনাদের অংশগ্রহণেই আমরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে চাই। চেক ইন পার্লামেন্টের আজকের পর্বে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো জেলা থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন।